এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনগণ মন অধিনায়িকা ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ভাতৃপ্রতিম টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস আমার একদিকে, আর একদিকে মলয় যাদবপুরের প্রার্থী। আমি এদের দুজনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। আমার সাথে আছে সায়নী বৌদি আছেন। আপনারা জানেন আমি যতবার এখানে আসি ক্ষিতিদার নাম একবার করে স্মরণ করি। বসুন্ধরাও বর্ধমানে পূর্বস্থলী থেকে কন্টেস্ট করছে। আমার এখানে সাউনি সহ সমস্ত কাউন্সিলররা আছেন, চেয়ারম্যানরাও আছেন যাদবপুর কনস্টিটিউয়েন্সি এবং টালিগঞ্জের। সবার নাম না বলে আমি বলবো, আমরা এখনও মনে করি মামাটি মানুষই আমাদের তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যারা নিচে বসে আছেন, আমরা কয়েকজন ওপরে থাকলেও আমরা এক একজন কর্মী মাত্র। আসল মানুষ তো আপনারাই, যারা মাটিকে রক্ষা করেন, যারা ভিতকে শক্তিশালী করেন এবং যারা মানুষকে পথ দেখান। আমি তাদের সকলকে, আমার মা বোনেদের আমার অনেক নমস্কার, আমার প্রণাম, আমার অভিনন্দন জানাবো। প্রবীণদের সকলকে আমার অসামান্য শ্রদ্ধা জানাবো। ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এই গেটগুলো বন্ধ কেন? ও চাবি কার কাছে? গেটগুলো খুলে দাও না। দেখ যদি থাকে চাবি, জানি না আমি। আমার আসলে আসতে একটু দেরি হয়েছে, মা ভাই বোনেরা ক্ষমা করবেন। কারণ আমি গত 1 মাস 3-4 দিন ধরে, 5 দিন ধরে সকাল থেকে প্রোগ্রাম শুরু করি, রাতে শেষ হয়। এবং কল্পনা করতে পারবেন না বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর কি রোদের তাপ। প্রায় 50 থেকে 55 লু বয়। ওপরে হেলি থরথর করে কাঁপে টার্বুলেন্সে, হট 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 ওয়েদারের জন্য। আর নিচে পুরো মনে হচ্ছে লু বইছে। আর তার মধ্যেই আমি বেলা 2টোয় কখনো মিছিল করেছি, কখনো 12টায় মিটিং করেছি, 11টায় মিটিং করেছি। সকাল থেকে শুরু হতো এবং রাত পর্যন্ত। কালকেও আমার বাইরে 2টো মিটিং আছে, তারপরে এসে নিজের এলাকায় করব। পরশুদিনও আমার বাইরে 2টো মিটিং আছে। আমার কোন মিটিং দেওয়া আছে, কালকে তো আমার হাওড়াতে আছে, করে এসে নিজের এলাকায় মিছিল করব। পরশুদিনও আমার কন্যাগড় দেওয়া আছে, আর দমদমেও মিছিল দেওয়া আছে। তারপরে আবার নিজের এলাকায় আছে, ববির ওয়ার্ডেও আছে, মিটিং দেওয়া আছে। সুতরাং সব কিছু মিলিয়ে মিশিয়েই করতে হচ্ছে। আমি আমার সমগ্র মা ভাই বোনেদের, আমি মনে করি আপনারা জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন। আপনারা লড়াকু মানুষ। এই মাটিকে আমি প্রণাম জানাই। আর যে কোনো বড় কাজের আগে এই মাটিটাকে আমি একবার ছুঁয়ে যাই। আপনারা বলতে পারেন এমন কোনো কাজ আছে যেদিন আপনাদের এখানে আমি আসিনি? আমাকে কাউকে বলতে হয় না কি 12 ভূতের মাঠ বলে যে এখানে প্রোগ্রাম দিতে হবে। আমি নিজে থেকে ডেট নিয়ে দিয়ে দিই ঠিক করে। আমার কতগুলো জায়গা ফিক্সড আছে, পার্মানেন্ট 7-8টা, তার মধ্যে এটা একটা। আমি মাটিটাকে ছুঁয়ে যাই। কেন জানেন? আমার জীবনের জয়যাত্রা শুরু হয়েছিল এই মাটি থেকে। এবং মনে রাখবেন, আমি সেটা মনে রাখি, অনেক সংগ্রাম এই মাটি
আমাকে উৎসাহ দিয়েছে। অনেক লড়াই, অনেক আন্দোলন, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা দিয়ে আপনারা আমাকে বরাবরই ভরিয়ে দিয়েছেন। আমি কি করে সেটা ভুলতে পারি বলুন? আমার পক্ষে কি সেটা ভোলা সম্ভব? আমি যতদিন বাঁচব আমি ভুলবো না। জন্মেছিও বাংলায়, মরবো এ বাংলায়, কিন্তু বাংলাকে ছেড়ে, বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করে, বাংলার সাথে গদ্দারি করে নিজের স্বার্থে কখনো কোনো কাজ করব না। এটা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন। বাংলার জন্য লড়াই আমার আজকের নয়, চিরকাল। আমি যখন 1984 সালের নভেম্বর মাসে যাদবপুরের সাংসদ হিসেবে জিতেছিলাম, সেদিন যাদবপুরের মানুষ আমার কাছে একটাই কথা বলেছিল। কি বলেছিল? দিদি, আপনি যদি যেতেন আমাদের উদ্বাস্তুদের পার্মানেন্ট সেটেলমেন্টটা করে দেবেন। আমি কিন্তু কথা রেখেছিলাম। আপনারা লিজের জায়গায় যে ফ্রিহোল্ড রাইটসটা পান, এই কৃতিত্বটা আমি পার্লামেন্ট থেকে আদায় করে ছেড়েছিলাম এবং পুরো আইনটাকে বদলে ফেলেছিলাম। যেমন কৃষি জমি জোর করে দখল করা যাবে না, এই আইনটাও আমি 26 দিন অনশন করে সিঙ্গুর নন্দীগ্রামের সময় বদলে দিয়েছিলাম। আর একটা আইন বদলে দিয়েছিলাম। আগে খুব লক আপ ডেথ হতো, কিন্তু লক আপ ডেথ হলেই তার পরিবার কোনো সাহায্য পেত না। সেটার জন্য আমি কিন্তু 21 দিন ধর্ণা দিয়েছিলাম ধর্মতলায়, এবং তারপর তারা কিন্তু প্রতিকার পায়। এখন দেখবেন লক আপ ডেথ একটা দুটো বড়জোর হয়, সেটাও হওয়া উচিত নয়, কিন্তু লক আপ ডেথ আর হয় না। এরকম অনেক আইন, অনেক অ্যামেন্ডমেন্ট আমি আমার লড়াকু জীবনে আমি করেছি। আগে লড়াইটা ছিল যখন বিরোধী দলে ছিলাম সিপিএমের সাথে, আর জেতার পরেও এখানে লড়াইটা আমার বিজেপির বিরুদ্ধে। গত 12 বছর ধরে বাংলাকে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে, একটা পয়সা দেয় না। আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। আপনারা জানেন এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমরা ভেবেছিলাম একটা ট্যাক্স হলে মানুষের সুবিধে হবে, অনেকগুলো ট্যাক্স দিতে হবে না, সমর্থন দিয়েছিলাম। এখন দেখছি ভুল হয়েছে, কারণ জিএসটির নামে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর আমাদের মাছের তেলে মাছ ভাজছে, যেটা আমাদের টাকাটা যে আমাদের দেবে সেটাও কিন্তু আমরা পরিমাণ মতো পাই না। 2 লক্ষ কোটি টাকার উপর দেনা নিয়ে মাথায় কাজ করতে নেমেছিলাম। জানেন আপনারা, পেমেন্ট ইন্টারেস্ট সহ 6 লক্ষ কোটি টাকার উপর আমাদের শোধ করতে হয়েছে। আমায় যদি 6 লক্ষ কোটি টাকা শোধ করতে না হতো, তাহলে আরও কত কিছু হতে পারত। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এখনও আমরা কিন্তু 2 লক্ষ কোটি টাকার উপর পাই, দেয় না। 100 দিনের কাজের টাকা দেয় না, মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি। যারা বাইরে আছে ঢুকে যাক না, মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি। এমনকি আপনারা দুঃখ পাবেন শুনলে, অনেকে হয়তো জানেন না, আমরা অনেক সময় খোঁজ, আজকাল এত বিজি হয়ে গেছি আমরা, যেহেতু ব্যাপারটার সাথে সম্পর্কিত বলে খোঁজ রাখি, অনেকে খোঁজ রাখেন না। মহাত্মা গান্ধীজি দেশের নেতা, যিনি করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন, যিনি সারা দেশে একটা নাম স্বাধীনতা আন্দোলনের, গান্ধীজি, নেতাজি, ধর্মীয় সংস্কার স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব দেব, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সামাজিক সংস্কার বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বাংলার অবদান মনে রাখবেন। সে সময়ে যারা ফাঁসির কাস্টে গিয়েছিল স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে, তাদের 90% কিন্তু বাংলা থেকে। এবং যারা জেলে ছিল, আমি একবার সেলুলার জেলে গিয়েছিলাম আন্দামানে, সেখানে গিয়ে আমি লিস্টটা পড়লাম, পড়ে দেখলাম 90% বাংলার লোক সেই কারাগারে ছিল, আর 10%
পাঞ্জাবিরা ছিল। এবং সেই কারণেই মনে রাখবেন, ইংরেজরা অত্যাচার করেছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ত্যাগ করে বলেছিলেন, গান গেয়েছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এই গানটি, কারণ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র, নজরুল, শ্যামা, অতুল প্রসাদী সবই তো আমাদের ছেলেমেয়েরা গুনগুন করে গায়, হিন্দিও গায়, ইংরেজিও গায়। যেটারই সুর ভালো সেটাই শুনতে ভালো লাগে। আজকাল তো একটু জিগজাগ চলেই, সেটা এই ইয়াং জেনারেশন, যুগ পরিবর্তন হবে, যুগের সাথে সব কিছু বদলাবে, তাতে ক্ষতি কি আছে? আমি পুরাতনও জানবো, আমি নতুনটাও জানবো। নতুনদের যদি গ্রহণ করতে না পারি, তাহলে পুরাতন নতুনের মধ্যে সেতু বন্ধন হবে কি করে? মানুষ হয়েছি, জন্মেছি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। একদিন তো সবাইকেই চলে যেতে হবে। যখন জন্মেছিলাম তখনও এসেছিলাম একা, যখন চলে যাব তখনও চলে যাব একা। কিন্তু আমাদের পরবর্তী আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, যারা আগামী দিন মানুষের জন্য লড়াই করবে, মানুষের জন্য কাজ করবে, এবং তারা মানুষের পাশে দাঁড়াবে, সাথে থাকবে। আমাদের অনেক ছোটরা এবার ইলেকশনে লড়ছে। কোন্নগরে আমি যারা হয়ে ইলেকশন করতে যাচ্ছি, তার বয়স কত হবে? বড় জোর 27-28 হবে। অবশ্য আমি ওদের থেকে অনেক কম বয়সে লড়েছিলাম। আর বাবা মা তো দেখুন, আমরা জন্মে আমাদের নামও দিই না, পদবিও দিই না, সেসব বাবা মায়েরা দেন। আমি দাদাকে একদিন জিজ্ঞেস করলাম, দাদা, বাবা তোর জন্মদিনটা কি করে দিল? দাদা বলল, আর বলিস না, বাবা তখন মারা গেছেন, উপায় নেই। বলে বাবা স্কুলে গেল, গ্রামের একটা বন্ধু ছিল টিচার, হেড টিচার, তাকে বললো তুমি একটা বসিয়ে দাও। ওই বসিয়ে দেওয়ার জন্য সার্টিফিকেটে দাদার আমার এজ ডিফারেন্স হচ্ছে 6 মাস। হতে পারে কখনো, হতে পারে কখনো, কিন্তু এটা আমি আমার একান্তে বইতে আগেই লিখেছি। এখন আমাকে সার্টিফিকেটের এজটাকেই আমার ডেট অফ বার্থ, তখন তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না, ফলে যাদবপুরে আমি লড়তে পেয়ে গেছিলাম আরও অনেক কমে। এবং তখন থেকে যে লড়াইটা করেছি, অনেকে বলেছিল ওকে চিনতে 5 বছর লাগবে। আমি যেদিন থেকে গিয়েছিলাম সব এমপি আমায় চিনত। আর মনে রাখবেন, তখন আমি যখন যাই, রাজীবজি প্রাইম মিনিস্টার হয়েছিল, আমরা 4 জন পার্লামেন্টে 365 দিনের মধ্যে যতদিনই হতো 24 ঘন্টা বসে থাকতাম, একেবারে স্কুল গার্লের মতো, কলেজ স্টুডেন্টদের মতো, আর 4 জন চিৎকার করতাম, মানে শুধু ঝগড়া করতাম। তখন সিপিএম স্ট্রং ছিল, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন একবার ভিপি সিংজি। সিপিএম কোয়েশ্চেন করেছে, ভিপি সিংজি বলছে ইউর ডাইরেক্ট রিপ্লাই উইল বি ফ্রম মমতা। তার মানে বুঝতে পারছেন, 2 দিনেই আমায় চিনে গেছিল। আমি হাত তুলতাম, আমায় দিত না। আমি দেখছি উদ্বাস্তুটা ডিসকাশনই আসছে না, কি করি? 2-1 জনকে বললাম, এ তো দেই না। আর আমরা কেউ ইংরেজি মিডিয়ামে পড়ে আসিনি যে ফ্লুয়েন্ট আমেরিকান কনসেপ্ট, আমেরিকান মানে এতে বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলবো। আমরা সবাই বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, সাধারণ স্কুলে, যেমন আমার মতো অনেকেই পড়েছেন। তো একদিন স্পিকারকে বললাম, এভরিডে আই এম রেজিং মাই হ্যান্ডস, ইউ আর নট অ্যালাউইং মি। বলে এমন ঝগড়া করলাম। বলরাম যে আমায় খুব ভালোবাসতেন, তখন বলরাম জাকুর ছিলেন মানে রাজস্থান থেকে, উনি স্পিকার ছিলেন। তো উনি বললেন, ওকে ইউ গিভ মি হাফ অ্যান আওয়ার নোটিশ ফর দ্যাট। আমি বললাম ঠিক আছে দেবো। এবার দিয়ে ভাবছি, এ তো লটারিতে কার নাম উঠবে কে জানে। ধরুন আমি নোটিশ দিলেই যে আমার তো আসবে তার কোনো মানে নেই। এবার তো অনেকজন লটারি করেছে, কিন্তু ভাগ্য দেখুন 1 নম্বরে নামটা এসেছিল।
কারণ এটা হচ্ছে 4 জনের নাম ওঠে, তারা কোয়েশ্চেন করতে পারে, কিন্তু ফার্স্ট যার নাম ওঠে সে অনেকটা বলতে পারে। সুতরাং আমি একটাই ডকুমেন্ট আমার কাছে ছিল, তখন সম্ভবত বুটা সিংজি ছিলেন হোম মিনিস্টার। একটাই ডকুমেন্ট আমি পেয়েছিলাম 1800 কত টাকার একটা টাইটেল ডিডস কোনো একজন উদ্বাস্তু পেয়েছিলেন। কয়েকজন ছিলেন যাদবপুরে, রোজ আমার বাড়ি ছুটতেন। আমি খুঁজছি, পাচ্ছি না, মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। হঠাৎ মনে হলো আরেকবার বাড়ি যাই তো, ঘুরে আসি তো, দেখি কোথায় কাগজটা রেখেছি। এবার বাড়িতে এসে দেখছি হাতের সামনে পড়ে আছে। মানে এটা লাক না ফেভার করলে হয় না। কখনো কখনো দেখবেন লাক ফেভার করে, আর কখনো কখনো দেখবেন যতই খুঁজুন কিছুতেই খুঁজে পাবেন না। পেয়ে গেলাম, ব্যাস, তারপর বাজি মাত করলাম এবং আদায় করে ছাড়লাম। তারপরে বুটা সিংজি এসছিলেন, আমাকে শুধু বললো, মমতাজি ও जो चीफ मिनिस्टर तो ज्योति बासु है, हमको पहले যাদবপুর जाने बोल रहा है, हम तो होम मिनिस्टर है। এখনকার এরা কিন্তু সব মানে না। তখন আমি বললাম ঠিক है, कोई दिक्कत नहीं है, आप जाओ যাদবপুর में देके आओ, उसका बाद मैं जो बोलेगा वो करना पड़ेगा। তারপরে ওনাকে নিয়ে এলাম আমার নিজের এলাকায়। সুতরাং এসব ঘটনা ইতিহাস, কিন্তু মনে রাখতে হবে এই ঘটনাগুলো ঘটেছে। এরকম অনেক ঘটনা। আজকে আমরা উদ্বাস্তু করিনি, প্রত্যেককে তার নিঃশর্ত জমির দলিল দেওয়ার জন্য আমাদের আইন পাশ হয়ে গেছে, যে প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল পার্টটাও না পেয়ে থাকে, তার কলোনিটাকে পুরো করে দিচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, যেটা আপনাদের ফ্রিহোল্ড রাইটস। তার মানে তার ঠিকানা কোনো দিনও হারাবেন না। আর এটা আমি একটা নামও দিয়েছি, নামটা কি দিয়েছিলাম রে? ও স্থায়ী ঠিকানা। আর যত স্ল্যাম এরিয়া আছে, এই যে হাদাই ভোদাই রে এসে বলছে না, ममता जी तो कलकत्ता को झुपड़ी बना दिया, हमला आपने क्या किया? तो झुपड़ी नहीं रहेगा, उद्वास्तु नहीं रहेगा, गरीब लोग नहीं रहेगा, दुकानदार नहीं रहेगा, हकार नहीं रहेगा, मजदूर नहीं रहेगा, तो खाएगा का? সবাই কি বড় বড় জিনিস করতে পারে? ছোট ছোট তো অনেক গরিব লোকও আছে, তাদেরও তো দেখতে হবে। তার নামই তো ভালোবাসা। সবাইকে সমান চোখে দেখব। আমি স্ল্যাম এরিয়া বলি না এখন, ওদের বলি উত্তরণ। প্রত্যেকটা স্ল্যাম এরিয়ার নাম দেওয়া হয়েছে উত্তরণ। যতগুলো ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডগুলো মানুষকে অসম্মান করার ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করে আমরা শুভ ওয়ার্ড দিয়েছি, যাতে মানুষ তার আত্মমর্যাদাটা সুন্দরভাবে লড়াই করতে পারে। আজকে শুনছিলাম, দেখবেন ইলেকশনের দিন হলেই আমোদি প্রমোদি বাবুরা মিটিং করে আর পুরো ভুল বকে যায়, মিথ্যের ফুলঝুরি রটিয়ে যায়। আমি আগে দেখতাম একটা চেয়ার কখনো মিথ্যে কথা বলে না। চেয়ারের একটা কনস্টিটিউশনাল পজিশন আছে, চেয়ার কখনো কাউকে ডিসরেসপেক্ট করে না, আর চেয়ার মিথ্যের ফুলঝুরি বলে না। কিন্তু প্রবলেমটা কি জানেন? আমি যদি আপনার কাছে কোনো এক্সাম্পল দিই, আমি সেটা ক্রস চেক করে দিই, কিন্তু এরা কি করে বলুন তো? ওই যে গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এদের পাশ থেকে বিজেপি নেতারা বলে যায়, কানে কানে কথা বলো, সত্য কিছু বলো না, যা পাচ্ছে বলে যাচ্ছে, আবোল তাবোল বকে যাচ্ছে। দুপুরবেলা এসেই বললো, আরে ঝালমুড়ি হবে, আগে ভেলপুরি হোক, ভেলপুরির পরে ঝালমুড়ি হবে, দাঁড়াও, ওটা তো ঘরের ভাষা। बोले गए, देखना देखा कितना शांति से लोगों ने ভোট दिया, এটা তোমার কৃতিত্ব। তুমি ওখানে দাঁড়িয়ে আমার বলছো বাংলা নাকি জ্বলছে, লজ্জা করে না? দুমুখো সাপ। এক জায়গায় বলছো তুমি জ্বলছে, আর এক জায়গায় বলছো বাংলায় অশান্তি চলছে। কি মা ভাই, মা বোনেরা, আপনারা রাস্তায় বেরোতে পারেন না? উত্তরপ্রদেশ হলে পারতেন, বিহার হলে পারতেন। বলুন না, নওদাটা কি সামলাতে গিয়ে মেয়েদের উপর কি অত্যাচার করেছেন? এখানে এইসব ভাষণ না দিয়ে মণিপুরে গিয়ে একটু দিন না,
হোম মিনিস্টার বলছে আমি 29 তারিখ পর্যন্ত এখানে থাকবো, ভোটের জায়গায় থাকতে পারবে না। নিয়ম হচ্ছে ইউ আর আউটসাইডার, ইউ আর নট দ্য ভোটার অফ বেঙ্গল, ইউ মাস্ট নো দ্য রুলস। গায়ের জোরে নাকি সব কিছু? ওয়াশিং মেশিনকে কিনে নিয়েছো বলে যা ইচ্ছে তাই করবে। 90 লক্ষ লোকের নাম কেটেছো, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। করলে চালাকি, দেখবে ভেলকি। আর ঝালমুড়ি বলছিলেন, শুনুন শুনুন আসল কাহানি। দোকানে আগে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছিল, সার্চ করে পুরো ক্যামেরা সব ফিট করে রেখে দিয়েছে পেছনে, আমি দেখে নিয়েছি সব, সাংবাদিকরাও আমায় বলেছে। আর বাড়ি থেকে ঝালমুড়িটা বানিয়ে নিয়ে গেছে সিকিউরিটির লোকেরা। ওনার পকেটে নাকি 10 টাকার নোট, আমার তো থাকে না। হ্যাঁ, আমার 1 টাকার অনেক কয়েন থাকে। কেন বলুন তো? অনেক সময় পুজো দিতে গেলে 501 টাকা দিতে হয়। 1 টাকাটা না থাকলে পাবো কোত্থেকে? আমি 1 টাকার একটা মানে ওই কয়েনের 50-100টা কয়েন আমার কাছে রোজ থাকে। ওইটি সার্চ করতে আসলে একটাও দেবো না। ওটা ঝালমুড়ি নয়। আবার বলছে ঝাল লাগ গিয়া সবকো। আমি বলি ঝাল আর দেখেছো কি? ওটা তো আদৌ ঝাল ছিল কিনা আমরা তো জানি না। তুমি তো একা খেয়েছো, আর তো কেউ খাইনি, বুঝবে কি করে? বলছে আমি ঝালমুড়ি খেয়েছি, ওরা ঝালে জ্বলছে। আমি বলি 4 তারিখে রেজাল্ট বেরোলে বুঝবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। বাকি কি আছে? একটা নির্বাচনে মিলিটারিকে নিয়ে এসছে, মিলিটারি সাজোয়া গাড়ি নিয়ে এসছে, ওখান থেকে ইডি নিয়ে এসছে, সিবিআই নিয়ে এসছে, ইনকাম ট্যাক্স নিয়ে এসছে, সিআইএসএফ এর 2 লক্ষ নিয়ে এসছে, পুলিশ গটগট করছে, বিএসএফ এর, আইটিবিটি, সিআরপিএফ, 19 রাজ্যের সব বিজেপি নিয়ে এসছে বহিরাগত গুন্ডাগুলোকে। আর আমাদের পুলিশ তো আমার হাতে নেই, এখন সব কেড়ে নিয়েছে। আজকে না, 6 মাস আগে থেকে এসআইআর নাম করে সব নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। ওনার একটাই কাজ, ওনাদের নেই কাজ তো খই ভাজ। নামটা বলতে আমার ভালো লাগে না, কেন বলবো বলুন? ওরা ভালো থাক, সুখে থাক, আরো সুস্থ থাক, আরো দীর্ঘজীবী হোক, আরো বড় বড় রাজপোষ পাক। মনে রাখবেন, যারা প্রশাসনে কাজ করে তাদের একটা সিস্টেম হচ্ছে নিরপেক্ষ থেকে কাজটা করতে হয়। আমি এরকম একপক্ষ ওয়াশিং মেশিন, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোটার ভ্যানিশ ওয়াশিং মেশিন আমি কখনো আগে দেখিনি। আমিও তো 7 বার আপনাদের দয়ায় এমপি হয়েছি, 4 বার মিনিস্টার হয়েছি সেন্ট্রালে। সারা ভারতবর্ষ আমি জানি। আমার কাছে অ্যাসেম্বলিটা মনে হয় ছোট, তার কারণ হচ্ছে এটা কন্ট্রোল করতে আমার 1 সেকেন্ড লাগে। পার্লামেন্ট আমি কন্ট্রোল করেছি অনেকবার রেল বাজেট করে, আমি জানি। সেই রেল বাজেটও তো উঠিয়ে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, উঠিয়ে দিয়েছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন। গান্ধীজির নাম বদলে দিয়েছে 100 দিনের কাজ থেকে। যেদিন বদলেছে তার 2 ঘন্টার মধ্যে আমি 100 দিনের কাজে বাংলায় নাম দিয়েছি মহাত্মাশ্রী। যাও, পারলে দেখে নাও, পারলে বুঝে নাও। এভাবেই শ্রদ্ধা জানাতে হয়। এসআইআর নাম কাটলো কেন? আপনারা আমাকে বলুন, কোনো যুক্তি আছে? এর আগে এনআরসি করেছিল আসামে, 6 বছর টাইম লেগেছিল, 2-1 হাজার কোটি টাকা খরচাও হয়েছিল। এক্স্যাক্ট ফিগার টাইম মনে আমি জানি না এখন। কতজন বাদ গিয়েছিল ওইটুকু স্টেট দূরবীন দিয়ে দেখা যায়। 19 লক্ষ লোকের বাদ দিয়েছিল এনআরসিতে। তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। আর এবারেও যে 90 লক্ষ ভোটার বাদ দিয়েছে,
তার মধ্যে মনে রাখবেন 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। কি প্রয়োজন ছিল ভোটের আগে? নরেন্দ্র মোদী আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন এই 2024-এর লিস্টে, তাহলে হঠাৎ করে সবাই অনুপ্রবেশকারী হয়ে গেল। বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, আবার কেউ বলছে বাংলা নাকি ঝুপড়ি, আবার কেউ বলছে বাংলায় নাকি রোজ আগুন জ্বলছে। বাংলাকে বদনাম করা এদের কাজ। আপনার এসআইআর করবার আগে, সবার অধিকার কেড়ে নেওয়ার আগে, নতুন করে নাগরিকত্ব প্রমাণ করবার আগে আপনার তো পদত্যাগ করা উচিত ছিল। তার কারণ এই লিস্টে আপনি জিতেছেন, আপনার সরকার চলছে, মিনিমাম লজ্জা থাকা উচিত। শুনুন, কয়েকদিন আগে বললো না, আবার দূরদর্শন তো এখন ছেড়ে দিন, ম্যাডি দর্শন হয়ে গেছে, রোজ ভাষণ দেয়। ওনার মন কি বাত, বাবা কত বড় মন, কত বড় হৃদয়, কত বড় লাভ, কত বড় পেয়ার, কত বড় শুভকামনা। আমি জানি না, ওনার আবার মনের কথা সেটা তো অন্যরা জানে, আমিও জানি, কিন্তু বলতে পারছি না সৌজন্যতার খাতিরে। জিজ্ঞেস করুন কেঁদে কি বলল, এ লোগোं ने मेरे को মহিলা বিল পাস করনে নেই দেয়া, এরকম কিছু একটা বলেছে, আমি শুনেছি। এবার আপনাদের সত্যিটা বলি, মহিলা বিল পাস হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। 3 বছর হয়ে গেছে, নোটিফিকেশন কেন করনি ভাই? গেম নাম্বার প্ল্যান এ সামনে মহিলা বিল পাস হওয়া সত্ত্বেও ছদ্মবেশী, আর গেম নাম্বার প্ল্যান বি সেটা হচ্ছে ডিলিমিটেশন। কারণ 543টা সিটের উপর ওনার ভরসা নেই, ওনাকে এখন 850 আসন করতে হবে। তাই রাজ্যগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে, দেশটাকে টুকরো টুকরো করে ওনাকে 543-এর জায়গায় 850 করতে হবে। দিয়েছি ভালো করে ঝামা ঘষে মুখে। হেরেছে, যেদিন হেরেছে বিনাশ শুরু হয়ে গেছে। আমাকে কেউ একজন বলেছিল জানেন, কখনো কখনো ইশারায় কিছু কিছু কথা মনে আসে, এরা আমায় বিশ্বাস করে না। জিজ্ঞেস করুন, আমি বলেছিলাম 2026 থেকে ওদের পতন শুরু হবে। অনেককে বলেছিলাম অফিসিয়ালি, জানি না কেন বলেছিলাম, আমার ধারণাও ছিল না, সিরিয়াসলি বলছি। কিন্তু দেখলাম পতন তো শুরু হয়ে গেছে। 2026 সামলাতে পারবে কিনা আই এম ইন ডাউট। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি, এটা মাথায় রাখবেন। দুশো 250-এর উপর লোক মারা গেছে এসআইআরের জন্য। আজকেও কেশপুরে একটি মহিলা আত্মহত্যা করেছে, তার সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও শুধু তার নাম আছে, তার বর তার ছেলের নাম নেই, সংসারটা ভেসে যাচ্ছে, দুঃখে বেচারা আজকে মারা গেছে। এই জীবনগুলোর দাম কে দেবে? এই জীবনগুলোর দাম কে দেবে? জিজ্ঞেস করুন তো, যখন পহেলগাঁওতে পাকিস্তানিরা এসে আক্রমণ করে, তখন তোমার সাজোয়া গাড়ি কোথায় থাকে? তখন তোমার মিলিটারি কোথায় থাকে? তোমার বর্ডার সিকিউরিটি কোথায় থাকে? সিআরপিএফ কোথায় থাকে? বিএসএফ কোথায় থাকে? যখন পুলওয়ামায় এতগুলো পুলিশ মারা যায়, তোমার সাজোয়া গাড়ি কোথায় থাকে? আর বাংলায় ভোট করবার জন্য এক ঝাঁক ভোট নিয়ে এসছে। কালকে রাত্রি আমাকে একজন মেসেজ করে বলছে, দিদি গ্রাম বাংলায় কাল রাত থেকে হরিনামও শোনা যাচ্ছে না, আজানের সুরও শোনা যাচ্ছে না, শুধু গট 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 শব্দ শুনছে। মানে বাবুরা চলছেন বন্দুক নিয়ে গট 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 করতে করতে। আমি তো মেয়েদের বলেছি, ওরা যখন গট গট করবে আপনারাও হিল পরে খটখট করুন। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। বাংলার উপরে এত রাগ ভাই কেন আমি বুঝি না। বাংলার লোক বাইরে গেলে মারছে, বিহারে গেলে মারছে, ইউপিতে গেলে মারছে, উড়িষ্যাতে মারছে, আমাদের ডেড বডি নিয়ে আসতে হচ্ছে। যারা কাজ করতে যায়, বারণ করছি বারবার করে যে এখানে চলে এসো, এখানে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। মোদিজি বলেছিলেন
1 বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেবো। যদি আমি ভুল হই আপনারা আমাকে বলবেন আপনি ভুল বলছেন, আর যদি আমি কারেক্ট হই তাহলে আপনারা বলবেন ঠিক ঠিক ঠিক। বলেছিলেন কি বলেনি? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি দেব। তাহলে আজকে 12 বছরে কত চাকরি দেওয়ার কথা? 24 কোটি। 24টা দিয়েছে। রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, গেল বেচে দিয়েছে, LIC বেচে দিয়েছে, ব্যাংক বেচে দিয়েছে, দেশটাকে বেচে দিয়েছে। শুধু হিন্দু আর মুসলমান। বাবা, আমি 2টো উদাহরণ দিয়ে আপনাদের কাছে, ছোট্ট, বেশি টাইম নেব না। দুবাইতে যখন যান আপনি, মুঘল সম্রাটের গলা ধরে, নবাবের গলা পাকড়ে কোলাকুলি করেন, মানে আমরা যেটা দুর্গাপুজোয় করি, তখন জাত যায় না, তখন ওটা হিন্দু বা মুসলমান দেখেন না। যখন আপনি সৌদি আরবিয়াতে যান, তখন আপনি কোলাকুলি করে দোলাদুলি করে একসাথে বসে খান, তখন তো কই বলেন না ওটা হিন্দু না ওটা মুসলমান। পয়েলগাঁও ঘটনার পরেও ইন্ডিয়া টিম গেছিল পাকিস্তানে খেলতে, গেছিল কেউ গায়নি, বলে হাত মেলায়নি, পা তো মিলিয়েছে। বলুন আপনারা, যুক্তিকতা একটা গেছে খেলোয়াড়, আমার কোনো আপত্তি নেই, যতই হয় ভালো, কিন্তু বলবে কেন মিথ্যে কথা? বলছে হাত তো মেলায়নি। সুনীল গাভাস্কর ভালো বলেছিলেন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দিয়েছিল, আমি দেখেছি ওনার স্টেটমেন্ট, সেই জন্য গেছিল। ইলেকশনের জন্য দিল্লি থেকে এলো হাদাই আর ভোদাই, সাথে এলো ইডি, CBI, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে NIA, আর তৃণমূলের সবাইকে গ্রেপ্তার করো। কারণ ভোটটাও নাকি মিলিটারি দিয়ে দেবে, ছাপ্পা মেরে দেবে। আজকে বিকেল থেকে রটিয়েছে, মানে এই ভ্যানিশ ওয়াশিং কমিশনের অফিস থেকে বেঙ্গলের কি রটিয়েছে, প্রেসের কাছে খাওয়াচ্ছে, ওরা তো খাওয়ায়। আর প্রেস আমাকে বলে দেয়, প্রেস আমাকে বললো, দিদি জানেন এরম বলছে 4টের পর থেকে নাকি এত গন্ডগোল হবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদায়, কেউ আর ভোট দিতে বেরোতে পারবে না। আমি সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করলাম। নিজেই বলছে অশান্তি হবে। কেন অশান্তি হবে? 2 লক্ষ পুলিশ থাকবার পরেও, আর আমাদেরগুলোও তো আছে, কিন্তু আমাদের লোক একটাকেও রাখেনি, মানে যাদের দিয়ে আমি কাজ করাতাম। এখন যারা আছে তারা ওদের লোক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ ভোটটা পুলিশও দেবে না, মিলিটারিও দেবে না, ভোটটা মানুষ দেবে। আমি মানুষকে বিশ্বাস করি। বলছে কাউন্টিংয়ে খেলা হবে। একজনের মেসেজ আমার কাছে এলো, একটা অফিসারের, ওরা তো জানে না আমি কোথার থেকে পাই। আরে ভাই, আমারও তো কিছু বন্ধু বান্ধব আছে ভাই, ওয়েল উইশার আছে, পাঠিয়ে দেয়। লিখেছে কাউন্টিং এর দিন তো খেল হোগা। আরে ক্যা খেল হোগা? প্ল্যানটা শুনুন। যখন কাউন্টিংয়ে কেউ যাবে, বি অ্যালার্ট। ধান্দাটা হচ্ছে, ধরুন কাউন্টিংয়ে সে গুনে অ্যানাউন্স করে দিল, খাতায় নোট করে নিল, কিন্তু জিতছেন আমি 4000 ভোটে, কিন্তু ও দেখাবে কম্পিউটারে লোড করবে 2000 ভোটে। এই করে করে নাম্বারটা কাটবে। গত কয়েকদিন আগে ধরা পড়েছে একটি BLO, সব BLO খারাপ না, অনেক কাজও করেছে। আমার খুব পরিচিত একটি মেয়ে আমার বাড়িতে আছে, সে আমাকে বলল, জানো তো দিদি, আমার ঠাকুমা বয়স্ক, বাড়িতে পোস্টাল ব্যালট দিতে এসছিল, যেই ভোটটা দিয়েছে তার ব্যাগে রেখে দিচ্ছে। তখন গ্রামের লোকেরা হৈ হৈ করে উঠেছে, বলে আরে ভাই, তুমি ব্যালটটা তো ব্যালট বক্সে ফেলবে, তুমি ব্যাগে কেন রাখছো? বলছেন ইনস্ট্রাকশন আছে। তখন ওরা BDOকে ফোন করেছে, BDO বলেছে না, এরকম কোনো ইনস্ট্রাকশন তো নেই। তা আমি অবশ্য সেই লোকগুলো ছবি টবিগুলো পেয়ে গেছি, পরে কাজে লাগবে, সযত্নে রেখে দিয়েছি। হরিয়ানা থেকে একজনকে পাঠিয়েছেন, নিমাংশুলাল, ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক। তিনি এসে রোজ পুলিশকে চাপ দিচ্ছেন, প্রশাসনকে চাপ দিচ্ছেন,
তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে, গ্যাজা কেস দাও বলছে, যাতে 3 মাস বেরোতে না পারে। বুঝুন, আমি বলি এসব না করে হিম্মত থাকলে সরাসরি লড়াই করো, আগে আমাকে লড়ো, তারপরে মানুষের উপর অত্যাচার করো। আমি তো আগেও আপনাদের অনেকবার বলেছি, বলো কবে লড়বে, এই বিজয়গড় ময়দানে হয়ে যাক, আমি একা থাকবো, তুমি বন্দুক নিয়ে এসো, আমি দেখবো তোমার জোর বেশি না আমার হিম্মত বেশি। ভোটের অধিকার মানুষকে ছেড়ে দাও, মানুষ ঠিক করবে কাকে দেবে আর কাকে দেবে না। আবার কখনো কখনো বলছে আমাদের চিহ্নটা হচ্ছে ঠাকুরের ফুল। ওরে না, ওটা ভুল, ওটার সাথে ওটার কোনো মিল নেই। কারণ আমরা সবাই জানি ওটা তো রাজনৈতিক দুল, কানে পড়ে বসে থাক। সারাক্ষণ রাজনীতি করা, আমাকে যা জ্বালিয়েছে এবারে না, মানে বিশ্বাস করতে পারবেন না। এমনকি আমার নিজের বিধানসভা কেন্দ্র একটা মিটিং করার পারমিশন চেয়েছিলাম ছোট্ট একটা গলিতে, বাবা এক রিটার্নিং অফিসার হয়েছে গদ্দারের, সব তো সেট করেছে নিজেদের, না উকুন বেছে বেছে নিজেদের লোক, পরিবারের লোক, বিজেপি পরিবারের লোক, কোন রাজ্যে কার বিজেপির পরিবার আছে দেখে দেখে বেছে বেছে নিয়ে এসছে। বাংলায় যারা কাজ করতো সব বাদ দিয়ে দিয়েছে। সে বলছে না তো পারমিশন তো হবে না। আমি তাই, এখন তুমি আমাকে বলছো পারমিশন হবে না, পরে আমি যদি বলি নো অ্যাডমিশন, আমি চাই না, আমি সবাইকেই ভালোবাসি, ভালো থাক সকলে। এসব ঘটনা ঘটছে, জেনে রাখুন। টাকার হুন্ডি নিয়ে বেরিয়েছে, এখন বলছে মহিলাদের নাকি 3000 করে দেবে আর যুবকদের নাকি 3000 করে দেবে। আপনারা জানেন দিল্লিতে বলেছিল 2500 দেবে, 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সা দেয়নি। অন্য রাজ্যেও নয়, জিজ্ঞেস করুন বিহারে ভোট কেনবার জন্য আগের দিন দিলে 8000, আর এখন তার পরের দিন তার বাড়িতে হলো বুলডোজার, এবং বুলডোজার করবার পরে বলছে টাকা ওয়াপাস দেও, মানে টাকা ফেরত দাও। আজকে পরিযায়ী শ্রমিকরা কাল ভোট দিতে এসছে, আগে টিকিট দিচ্ছিল না, এবার গীতা ছুঁয়েছে, কোরআন ছুঁয়েছে বিজেপির রাজ্যে, নিয়ে বলেছে বিজেপিকে ভোট দিতে হবে, যাও পয়সা নেই লাগেগা, আমি স্পেশাল ট্রেন করে দিচ্ছি। এবার ওরা যেই কলকাতায় এসে পৌঁছেছে বলছে 2000 করকে দাও, পুলিশ চলে গেছে। কিরম ভাউতাবাজি, মিথ্যের ফুলঝুরি আর মিথ্যে ছলনা দেখলে মনে হয় বলি না না আর বলো না, বলো না, বললেই যাবে ভেসে। এত মিথ্যে কথা বলে, এত অপপ্রচার করে। আমি একটা চাকরির কথা বললাম, শুনুন নিজেদেরটাও তো বলতে হবে। এটা আমাদের রিপোর্ট নয়, রিজার্ভ ব্যাংকের রিপোর্ট, অন্যান্য জায়গার নীতি আয়োগের রিপোর্ট। বাংলায় আমরা বেকারি 40% কমিয়েছি, আর দিল্লি সরকারের আমলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বেকারি 40% বেড়েছে। আমরা আসার আগে ইনস্টিটিউশন ডেলিভারির সংখ্যা ছিল 55%, আমরা সেটা এখন 99.5 করে দিয়েছি। মনে রাখবেন, এইসব বুদ্ধি তোমাদের মাথা থেকে আসবে। মাদার অ্যান্ড চাইল্ড হার্ট কোনো প্রেগনেন্ট মাদার যারা দূরে হসপিটাল নেই, তাদের আমরা সেখানে রাখি হসপিটালের মতো তৈরি করে, আর যখন বাচ্চা হবার সময় হয় হসপিটালের সাথে অ্যাডজাস্ট করা, সেই ডাক্তারই দেখে, তাকে তুলে নিয়ে গিয়ে বাচ্চাটা জন্মায়। এসব বুদ্ধি তোমাদের ঘটে আছে। শুধু নিজেদের নামে একটা স্টেডিয়াম, নিজেদের নামে একটা সব ভেঙে দিয়ে ট্র্যাডিশন হেরিটেজ একটা ভবন করা ছাড়া আর কি করেছো আপনারা বলুন তো? আমি এমনকি মামাটি মানুষের নামেও কোনো স্কিম করিনি। কেন করিনি? আমি জাগো বাংলা আমাদের পত্রিকা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই না আমি গভর্নমেন্ট থেকে। আমরা একটা সিস্টেম মেনটেন করি, আর আমি দাঁড়িয়ে যখন বলছি যে কোনো কেউ চ্যালেঞ্জ করতে পারে। আমি 1 টাকা স্যালারি এই কত বছরে, 15 বছর, 14.5 বছরে 1 পয়সা স্যালারিও নিইনি, ডেলি অ্যালাউন্সও নিইনি, 1 কাপ চাও খাই না ওদের পয়সা দিয়ে। যদি বলেন চলে কি করে, আরে বই লিখিত,
আমার 150টা বই বেরিয়েছে মিনিমাম, গানে সুর দিই, কথা দিই, তার থেকে যা যা পাই একালোক চলে যায়। কত লাগে? সারাদিনে তো একবার খাই, সকালবেলা চা খেয়ে বেরিয়ে যাই, আর রাতে স্নান করে গিয়ে একবারই খাই। সুতরাং আমার লাগবেটা কি? পরি তো ওই সাদা শাড়ি। বল, তোমাদের মতো আমাদের মনে কাদা নেই। যেটা বলার সামনাসামনি বলি, মানুষের কখনো কখনো জানা উচিত। তাই আপনাদের বলতে চাই, ওরা ঢাল, তরোয়াল, গুন্ডা, টাকা, ভান্ডার সব নিয়ে বেরিয়েছে। আমাদের 4টে প্রতিশ্রুতি। আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 এবং 700 করেছিলাম কি করিনি? আমরা যেটা বলি সেটা করি। বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড হবে, হয়েছে কি হয়নি? 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড হবে, হয়েছে কি হয়নি? দুয়ারে সরকার হবে, হয়েছে কি হয়নি? এবার বলে যাই 4টে কথা, 4টে বুলেট, বেশি না। একটা হচ্ছে, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার আজীবন চালাবে। কারণ মা বোনেরা আমাদের ঘরের লক্ষ্মী, তারাই সমাজের প্রধান স্তম্ভ। যুবসাথী যারা পেয়েছেন, যারা এখনো পাননি, অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমাদের, এটাও মাথায় রাখবেন। 3 নম্বর, যার কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা আমরা করে দেবো। এমনকি বস্তির বাড়িগুলো আমরা সমস্ত বাংলার বাড়ি করে 3-4 তলা করে দিচ্ছি। গরিব মানুষও মানুষ, এইটা মনে রাখতে হবে। উদ্বাস্তুরা আগে পারমিশন পেত না বাড়ি করার জন্য, এখন একটা আইন করে দেওয়া হয়েছে যাতে কতটা করেছি, G4 এই টাইপের করেছি, আমার তো যতটুকু মনে আছে। সুতরাং জল কলকাতাতে সবাই পান, বিজয়গড়ে জলের অনেক কাজ হয়েছে, যাদবপুর, টালিগঞ্জ থেকে শুরু করে সর্বত্র। কলকাতা আগে কি ছিল? আমাকে অনেকে বলে, কলকাতাকে যারা বদনাম করে বাংলাকে, তারা যখন দমদম এয়ারপোর্ট দিয়ে ঢোকে না, আপনি এয়ারপোর্টে যাবেন 3টে ফ্লাইওভার পরপর, 3টে অল্টারনেটিভ রোড। আপনি একটা যেতে পারেন আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে, ভিআইপিতেও ফ্লাইওভার হয়ে গেছে, মা ফ্লাইওভারও হয়ে গেছে। এবার আপনি যদি নিবেদিতা ব্রিজ দিয়ে যান, সেখানেও কল্যাণী এক্সপ্রেস। যদি নদিয়া যেতে চান, নবদ্বীপ, বা যদি ইস্কন মন্দির যেতে চান, তাহলে জেনে রাখবেন, বড়মার কাছে যেতে চান, নিবেদিতা ব্রিজ দিয়ে যাবেন, আধ ঘন্টায় পৌঁছে যাবেন। কল্যাণী এক্সপ্রেস এত সুন্দর করে দেওয়া হয়েছে। আরও একটা রাস্তা আছে, ভিআইপি রোড, রাজাবাজার, নিউ টাউন যান, দেখে আসুন কি নেই। দুর্গাঙ্গনের কাজ শুরু হয়ে গেছে। মহাকাল মন্দির করে দিচ্ছে শিলিগুড়িতে। ভারতবর্ষের যত শিবলিঙ্গ আছে সব শিবলিঙ্গর আদলে ওখানে তৈরি হচ্ছে বিরাট মহাকাল মন্দির। এত বড় মহাদেব কোথাও খুঁজে পাবেন না। জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছি, আপনারা গেছিলেন, অনেকে যাননি, যাবেন। জৈনদের জন্য মন্দির তৈরি করে দেওয়া হচ্ছে, গুরুদ্বারার গেটও করা হয়েছে। বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে, ভোলে বাবা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক থেকে শুরু করে, কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে, নকুলেশ্বর ভৈরব মন্দির থেকে শুরু করে, লোকনাথের কচুয়া ধাম থেকে শুরু করে, চাকলা থেকে শুরু করে, ওঙ্কারনাথ, ওঙ্কার নামে, ওঙ্কার ধামের নামে গেট করে দেওয়া থেকে শুরু করে, গুরুদ্বারার গেট করে থেকে শুরু করে, জৈনদের জমি দিয়েছি, তাছাড়াও মন্দির করবে। তাছাড়াও ওরা বলে ওদের মানস্তম্ভ, সেটাও তৈরি করে দেওয়া হয়েছে। মুসলিমদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে। আপনাদেরও অনেক বেরিয়াল গ্রাউন্ড হয়েছে। আপনাদেরও হয়তো মসজিদ আমরা করতে পারি না, এটা আপনাদের ধর্মে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মন্দির ট্রাস্ট করে করতে হয়। মসজিদও আপনারা ট্রাস্ট করে করেন, আমার কোনো আপত্তি নেই, আমি সব ধর্মকে ভালোবাসি। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি। স্বামী বিবেকানন্দের বাড়ি তো প্রমোটিং হয়ে যাচ্ছিল, আমি একদিনের নোটিশে স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে গভর্নমেন্টের টাকায় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছি। সিস্টার নিবেদিতার বাড়ি একটা বাগবাজারে ছিল, আর একটা ছিল দার্জিলিংয়ে।
আমি একটা বাড়ির বদলে আর একটা বাড়ি দিয়ে দার্জিলিংটা ফিরিয়ে দিয়েছি, যেখানে সিস্টার নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর বাগবাজের বাড়িটা যেটাই তিনি থাকতেন, সেই বাড়িটাও টাকা দিয়ে কিনে আমি দিয়ে দিয়েছি। কোনটা করিনি? মায়েশের রথ থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, দুর্গা পুজো থেকে শুরু করে, ক্লাবগুলো কেন টাকা পাবে? চলে গেল কোর্টে। জগন্নাথ ধাম কেন হবে? চলে গেল কোর্টে। শুধু পিল খাচ্ছে, পিল খাচ্ছে। একটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেই একটা পিল করে দিচ্ছে যাতে ওটা আটকে যায়। কেন ভাই এত হিংসে কেন? বাংলার জন্য এত হিংসে কেন? তাই আপনাদের পরিষ্কার আমি বলছি, আমাদের অঙ্গীকার আমরা মেনে চলি। আমাকে এখনো 2 লক্ষ কোটি টাকার উপর পাই, 6 লক্ষ কোটি টাকার উপর শোধ করতে হয়েছে। তার মধ্যেও মনে রাখবেন, আমরা কিন্তু প্রত্যেকটা উৎসব পালন করি সম্মানের সাথে সাথে। ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমাদের পুজোর মতো এত বড় ফেস্টিভ্যাল কোথাও হয় না। তাই ইউনেস্কো আমাদের ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমা দিয়েছেন, পুজো কার্নিভেল পর্যন্ত হয়। আমি দুর্গা পুজো কত প্যান্ডেল করি, ম্যাক্সিমাম করি, এমনকি গ্রামগঞ্জের প্রায় 1000টা। বাপরে বাপ, আমার গলা শুকিয়ে যায়। এই সারাদিন মিটিং করে বেড়াচ্ছি, আপনাদের এখানে একটু জল খেলাম, 1 কাপ চাও জোটে না, টাইম পাই না। এত কাজ করার পরেও আজকে আমাদের উপর এত অত্যাচার, যেন মনে হচ্ছে আমরা বিরোধী দল, বিজেপির সরকারি দল। দিল্লির সব ক্ষমতা নিয়ে এক একটা নেতা 20টা 30টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সাথে গটগট বকগট গটগট গটগট করে চলছে টকবকে ঘোড়াগুলো, যেন আমরা বিরোধী দল, ওনারা সরকারি দল। আবার কি বলছে, আমি গেছিলাম জগদ্দলে মিটিং করতে, সেখানে বিজেপি ক্যান্ডিডেট বলছে ইলেকশনের পরে পা ওপরে দিয়ে আর মাথার নিচে দিয়ে ঝুলাবো। আমি বললাম, কে কাকে ঝোলায় রে? তোমরা ঝোলাও, আমরা গান গাইবো, দোলাও 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 আমার হৃদয়। আমাদের তো রবীন্দ্র নজরুল আছে, কি বাকি আছে? স্বামীজি রামকৃষ্ণ আছে, নেতাজি গান্ধীজি আছে, আমাদের তো সবটাই আছে। তাই বলি, যে অত্যাচার করছে, যে অনাচার করছে, যে দুরাচার করছে, যে দুর্ব্যবহার করছে, যে এসআইআর করার নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে একটা দিনের জন্য হলেও, এর আপনারা বদলা নিন গণতন্ত্রের ভোটের মাধ্যমে। এবং আপনাদের যে অসম্মান করিয়েছে, আধার কার্ড করিয়েছে, সবার কাছে টাকা নিয়েছে, এখন বলছে আধার কার্ড, বলছে নো পাপা, আর বলছে ভোটার কার্ড ইয়েস পাপা। বিজেপির কথায় সব বদলি ইয়েস পাপা, এই চলছে। বাংলা চুপচাপ আছে বলে এটা নয়, আমরা সব মাথা নত করে মেনে নিচ্ছি। ইলেকশন কাউন্টিংও অনেক গড়বড় করবে, প্ল্যান করেছে প্রথম থেকে দেখাবে। গদি মিডিয়া তো আপনারা জানেন, সাংবাদিকদের দোষ নেই, ওদের শিখিয়ে দেয় সকালবেলা, তুমি সার্ভে রিপোর্টে এটা দেখাবে, সব বলে যাচ্ছে। ওটা কিন্তু বিজেপির সার্ভে, ওদের সার্ভে নয় কোনো টিভি চ্যানেলের। সবাইকে ধমকায়। এবার সকাল থেকে বলতে শুরু করবে বিজেপি জিতছে জিতছে, আমাদের কর্মীদের মনোবল হারাবার জন্য। মানুষের হারতে পারে না তৃণমূল। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। এরপরে দুর্মুষ করব, দুর্মুষ, যাতে বাংলাকে নিয়ে অসম্মান করতে না পারে। আর মানুষকে ভোটের দিনে হয়তো লাইনে দাঁড়াতে হবে, অনেক মেশিনও খারাপ করে দেয়, কিন্তু ভোটটা দেবেন। তা নাহলে এরা যা বজ্জাত, জাতের নামে জাত জালিয়াত খেলা চলছে, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। কবি নজরুল ইসলাম লিখেছিলেন। এরা এনআরসি করার প্ল্যান করবে, এই যে বলেছি না ভোদাই হাদাই, বাপরে, আর চোখগুলো দেখবেন না, মনে হচ্ছে ঠুকরে বেরিয়ে আসছে। আবার একজন তো বলছেন 294টা সিটেই তিনি নাকি ক্যান্ডিডেট, তিনি বাংলার ভোটার। আগে তো বাংলার ভোটার হতে হবে, তারপরে বাংলা 294টা সিটের ক্যান্ডিডেট হবেন। প্রধানমন্ত্রীটা থেকে ছাড়ুন, ছেড়ে বাংলায় নিজের নামটা তুলুন ভোটে।
অন্য জায়গা থেকে নাম যেখানে আছে কেটে। ভোটার লিস্টে তো 2 জায়গায় নাম ওঠে না। আর ইলেকশন আসলেই দেখবেন ইলেকশনের দিন ভাষণ দেবে, আর কাউন্টিংয়ের দিন কোনো সমাধিতে বসে যাবে, যেন কত বড় সাধু রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যাবে প্রতি ইলেকশনে একই কায়দা, আর শুধু রাজনৈতিক ফয়দা। তাই বলি এবার আমাদের স্লোগান, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা, বাংলা জিতবে বাংলা। আর তোমরা ঘুরে বেড়াবে, তোমরা হবে হ্যাংলা। আর তখন লেবেন চুষ দেবো না, বিচুটি পাতার নাড়ু করে দেবো, আর ওটাতে একটু চুন মিশিয়ে দেবো, খেলেই গলাটা পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার অনেক শিল্পীরা এখানে এসছে, তাদের আমি, ও মনীষদা ছিলেন, সরি মিস করে গেছি, অনন্যা, তারও, অরূপ থেকে শুরু করে সবাই আছে। এই তোর চাকরিটা আছে তো রে, ছেড়ে দিস কি? নতুন একটা জায়গায় জয়েন করার কথা ছিল, করিস নি এখনো, পরে করে নিস, আমি জানি তো তুই করছিস। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন সবাই। না 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 এখন না, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার দেখা হবে। কালকে 4টে রুট দিয়েছে, 5টায় পাশেই আপনার মিছিল আছে, 5টার সময় মদন পাল লেনে। আবার দেখা হবে, শুভনন্দন সবাইকে।